তোমার স্বপ্ন যদি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তোমরা অনেকেই ইংলিশ নিয়ে অনেক টেনশনে ছিলা যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমি স্বপ্ন দেখেছি বা স্বপ্ন দেখছি, এখন আমি ইংরেজিতে কিভাবে ভালো করব বা ইংলিশের কোন কোন টপিকগুলো আমি পড়ব। আজকের এই ভিডিওটা তোমার জন্য, কারণ হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে তুমি 100% এই টপিকগুলো দেখতে পারবা যে টপিক থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এসেছিল। যখন আমি এই স্লাইডগুলো তৈরি করতেছিলাম বা এই টপিকগুলো আমি সাজাচ্ছিলাম, তখন আমি প্রিভিয়াস ইয়ার যত কোয়েশ্চেন আছে সকল কোয়েশ্চেনগুলো ঘাটাঘাটি করে এই টপিকগুলো আমি এখানে সাজিয়েছি, যেন তুমি এই ভিডিওটার মাধ্যমে এই টপিকগুলো পড়ে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তো চলো দেরি না করে আমরা এই টপিকগুলো দেখি, যে টপিকগুলো পড়লে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ নিয়ে আর কোনো ভীতি থাকবে না। ঠিক আছে, তো প্রথমেই যদি আমি বলি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কি বলো? পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে তোমাকে প্রশ্ন বরাবরই করা হবে। এখন প্রশ্ন হতে পারে যে পার্টস অফ স্পিচে খুবই সহজ, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এগুলো আসবে কিনা? না, এগুলো আসবে না। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, একটা বাক্য দিয়ে দিবে, সেই বাক্য থেকে তোমার একটা আন্ডারলাইন থাকবে, সেখানে তোমাকে প্রশ্ন করা হবে এটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আমরা যেগুলো মুখস্থ করেছি সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে না। সেন্টেন্সের স্ট্রাকচার ভেদে এই পার্টস অফ স্পিচ কিন্তু আলাদা রূপ ধারণ করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন দিই, যদি বললাম যে ইট ইজ ইউর গো, ঠিক আছে, ইট ইজ ইউর গো। এখন তোমাকে এই গোটে তোমার হচ্ছে আন্ডারলাইন দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে যে এই গোটা কোন পার্টস অফ স্পিচ। এখন তুমি যদি নর্মাল সেন্সে চিন্তা করো বা তোমার মুখস্থ আইটেমটা মাথায় থাকে যে গো অর্থ যাওয়া, তার মানে এটা অবশ্যই ভার্ব হবে, এটা কিন্তু তোমার আনসারটা ভুল। ঠিক আছে, তো সেন্টেন্সের স্ট্রাকচার ভেদে কিন্তু পার্টস অফ স্পিচগুলা রূপটা পরিবর্তন হয়। এই গোটা হচ্ছে এখানে নাউন, এই গোটা কি এখানে বলো তো নাউন। এখন প্রশ্ন হতে পারে কেন নাউন? কারণ হচ্ছে এই যে ইউর হচ্ছে একটা পসেসিভ ফর্ম। ঠিক আছে, পসেসিভ ফর্মের পরে যদি একটা মাত্র ওয়ার্ড পাও সেটা কিন্তু নাউন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে এই পার্টস অফ স্পিচ থেকে। পরবর্তীতে আসো, এখানে আমরা দেখতে পাই যে নাউন থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, নাউন থেকে প্রশ্ন আসে। তারপর দেখো সেটা হচ্ছে প্রোনাউন থেকে প্রশ্ন আসে। এখন প্রোনাউনের যে প্রকারভেদগুলো আছে, যে তোমার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, এই প্রোনাউনগুলো তোমাকে পড়তে হবে, প্রশ্নে এগুলোই থাকবে। তারপর দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ থেকে তোমাকে প্রশ্ন করা হবে, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। এখন কথা হচ্ছে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটি পরীক্ষা দাও না কেন, তুমি এ ইউনিটি দাও, বি ইউনিটি দাও, সি তে দাও অথবা ডি তে দাও, যে ইউনিটি পরীক্ষা দাও না কেন, সকলের জন্য এই সাজেশনটা। কারণ হচ্ছে ইংলিশে আমি গত ইয়ারের মানে যত প্রশ্নগুলো আছে সকল প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু এই টপিকগুলো আমি দিয়েছি। ঠিক আছে, এখন কথায় আসো, এই যে দেখতে পাচ্ছ কন্ডিশনাল সেন্টেন্স, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডি ইউনিটের জন্য। ডি ইউনিটে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রায়শই প্রশ্নগুলো আসে। তো কন্ডিশনাল সেন্টেন্সে তুমি কি করবা, তোমার স্ট্রাকচারগুলো পড়ে নেবা, প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো পড়বা, তাহলে তোমার ইনশাল্লাহ এইগুলো সম্পর্কে ধারণা চলে আসবে। ঠিক আছে, দেন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসবে। আমরা অ্যাডভার্ব থেকে প্রশ্ন এসে দেখেছি, অ্যাডভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে। ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এই যে বিষয়গুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তারপর আসো রাইট ফর্ম ভার্ব, এখান থেকে 100% তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে রাইট ফর্ম অফ ভার্ব। ইংলিশের কিছু টপিক আছে যে টপিক থেকে মাস্ট প্রশ্ন আসে, এটা তুমি যে কোনো পরীক্ষায় বলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো, কোনো একটা চাকরি পরীক্ষায় বলো, যে কোনো পরীক্ষায় বলো না কেন, কিছু টপিক আছে যেটা একদম 100% আসে, এটা হচ্ছে সেটার। ঠিক আছে, এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর আসো ভয়েস থেকে তোমাকে প্রশ্ন পাবা। তারপর হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট, এটা 100% এই টপিক থেকে তুমি প্রশ্ন পাবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন পাবা। তারপর আসো কারেকশন। এই কারেকশন জিনিসটা কি? কারেকশন জিনিসটা হচ্ছে তোমার যে এই যে তুমি বললাম রাইট ফর্ম অফ ভার্ব, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলোর কম্বিনেশন কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নের ভিতরে তোমার সেটা কারেকশনে পড়ে যায়। ঠিক আছে, ধরো আমরা কি জানি বলতো, আমরা জানি যে হেড ব্যাটারের পরে কি বসে বলতো, ভার্বের বি1 ফর্ম বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, ভার্বের বেস ফর্মটা বসে, ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্মটা বসে। তো এখানে হেড ব্যাটারের পরে তোমাকে ভার্বের 2 নং ফর্ম দিবে, 3 নং ফর্ম দিবে, দিস ইজ কারেকশন। এখানে তুমি সঠিকটা নির্বাচন করবা, সঠিকটা তুমি আইডেন্টিফাই করবা সেটা কোনটা হবে। ঠিক আছে, তাহলে এই যে টপিকগুলো তুমি দেখতে পাচ্ছ ভাইয়া, এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি বলে দিচ্ছি। কারণ আমি এই স্লাইডটা তৈরি করার সময় প্রিভিয়াস ইয়ার যত কোয়েশ্চেন আছে সকল কোয়েশ্চেনগুলো কিন্তু ঘাটাঘাটি করি তোমাদের জন্য এই টপিকগুলো তৈরি করা। ঠিক আছে, পরবর্তীতে যদি আরেকটা টপিক আমরা দেখি, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। দেখো এই কজেটিভ ভার্ব থেকে কিন্তু প্রশ্ন আসবে।
পজিটিভ ভার্ব। তারপর হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, এইটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্টিভ ভার্ব থেকে প্রায়শই কোয়েশ্চেনগুলো চলে আসে, ঠিক আছে। তারপর আসলে নেরেশন থেকে কোয়েশ্চেন পাবা, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স থেকে কোয়েশ্চেন পাবা। তাহলে এই যে টপিকগুলো, এই টপিকগুলো অবশ্যই অবশ্যই তোমার খাতায় সুন্দর করে লিখে নিবা এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি শেষ করে ফেলবা। এই পড়াশোনার সিস্টেমটা কিভাবে হবে, ধরো হচ্ছে তুমি সাবজেক্টিভ ভার্বটা তুমি পড়ছো, এই সাবজেক্টিভ ভার্ব থেকে বিগত সালে যতগুলো কোয়েশ্চেন এসেছে সকল কোয়েশ্চেন তুমি সেটা সলভ করে ফেলবা, তাহলে ওই টপিকের উপরে তোমার 100% ধারণা চলে আসবে, ঠিক আছে। পরবর্তীতে যদি আমরা দেখি সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর, মোস্ট ইম্পর্টেন্ট ডি ইউনিটের জন্য, ঠিক আছে। ডি ইউনিটে অথবা সি ইউনিটে যারা পরীক্ষা দিবা, এই পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আসবেই আসবে। তুমি যখন প্রশ্ন ব্যাংকটা ঘাটাবা বা প্রশ্ন ব্যাংকটা যখন অ্যানালাইসিস করবা, তুমি দেখবা যে এই পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন আছে, ঠিক আছে। তারপর আসো ড্যাংলিং মডিফায়ার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। গত 21 সেশনে তুমি দেখবা এই ড্যাংলিং মডিফায়ার থেকে একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে। তারপর আসো ফ্রেজ এন্ড ক্লজ, ঠিক আছে। ফ্রেজ এন্ড ক্লজ থেকে কিন্তু প্রশ্ন আসবে, বোঝা গেল বিষয়টা। এই ফ্রেজ কত প্রকার এটা আমাদের জানতে হবে, ক্লজ কত প্রকার জানতে হবে, ঠিক আছে। অ্যাডভার্ব ক্লজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো জানতে হবে, নাউন ক্লজ, এগুলো জানতে হবে। তারপর আসো ইমবেডেড কোয়েশ্চেন, ঠিক আছে। অনেকেই বিভিন্নভাবে সাজেশন দিচ্ছে, কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিগত সালে কোয়েশ্চেনগুলো একদম অ্যানালাইসিস করে ভাইয়া তুমি দেখবা প্রশ্ন ব্যাংক যখন তুমি কাটাকাটি করবা বা যখন তুমি সিলেকশন করতে যাবা, তখন এই টপিকগুলো তুমি অবশ্যই অবশ্যই দেখবা, ঠিক আছে। এই ইমবেডেড কোয়েশ্চেন থেকে কিন্তু প্রশ্ন আসে 21 সেশনে, এই ইমবেডেড কোয়েশ্চেন থেকে কিন্তু তোমার প্রশ্ন চলে এসেছিল, ঠিক আছে। তারপর আসো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার এই ভোকাবুলারি পার্টটা। দেখো এই ভোকাবুলারি পার্ট থেকে কিন্তু তুমি প্রশ্ন পাবা 100%। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশের ক্ষেত্রে যদি টপিকের কথা বলি সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ভোকাবুলারি। তোমার প্যাসেজ বলো, প্যাসেজ থেকে যার ভোকাবুলারি এটা বেশি আছে, যে অনেক ভালো পারে শব্দার্থগুলা, সে কিন্তু এগুলো আনসার করতে পারবে, ঠিক আছে। ভোকাবুলারি পার্টটা অবশ্যই পড়ে ফেলবা। তারপর প্রেপোজিশন থেকে প্রশ্ন আসবে, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসবে, স্প্লিং থেকে প্রশ্ন আসবে, তারপর হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন আসবে। এই অ্যানালজি থেকে আমার এই যে আইকিউ নামে একটা পার্ট আছে, ঠিক আছে। সম্প্রতি সি ইউনিটে কিন্তু আইকিউটা যুক্ত করা হয়েছে, তারপর ডি ইউনিটে আইকিউ আছে। এই আইকিউ এ কিন্তু অ্যানালজি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন প্রশ্ন মানে ঘাটাঘাটি করবা, দেখবা যে ডি ইউনিটে এই আইকিউ থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসছে, ঠিক আছে। তুমি একটু দেখবা যে অ্যানালজি থেকে খুবই 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 প্রশ্ন আসে। এখন আসো অ্যানালজি বিষয়টা কি। ফর এক্সাম্পল তোমাকে বলা হচ্ছে যে বাংলাদেশ, ঠিক আছে, ধরো হচ্ছে এখানে লেখা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ কুলন দিয়ে বললো টাকা, ঠিক আছে, কি বললো তোলো টাকা। এখানে 2টা কুলন দিয়ে বলবে যে ভারত, কি বলো ভারত কুলন ড্যাশ, এখানে কি হবে। তো অ্যানালজি বিষয়টা হচ্ছে তোমার বুঝতে হবে যে পূর্ববর্তী বিষয়টা তোমার কি বোঝানো হচ্ছে। এখানে বাংলাদেশ কুলন কি আছে টাকা, তার মানে বাংলাদেশের মুদ্রা নাম হচ্ছে টাকা। এখানে 2টা কুলন থাকবে, এখন ভারত কুলন ড্যাশ। তাহলে তুমি এই প্রিভিয়াস যে অর্থটা আছে এটা কি দিচ্ছে, যে বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, তাহলে ভারতের মুদ্রার নাম কি হবে, সেটা হচ্ছে রাইট আনসার। তাহলে এইটা হচ্ছে অ্যানালজি, এবং অ্যানালজির ক্ষেত্রে তোমাকে ভোকাবুলারি অবশ্যই পড়তে হবে। এজন্য বলছি অ্যানালজি যদি ভালো করতে চাও তাহলে ভোকাবুলারিটা অবশ্যই অবশ্যই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এই যে তোমাকে আমি এই টপিকগুলো দিলাম, এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসেনি, ঠিক আছে। তো তারই ধারাবাহিকতায় এই টপিকগুলো আমি দিচ্ছি আজকের পর থেকে। এই ভিডিওটার মাধ্যমে যে টপিকগুলো তোমাদেরকে আমি দেখালাম, আশা করছি তোমাদের ইংলিশ টপিক নেওয়ার কোনো ঝামেলা হবে না। তাহলে আজকের এই ভিডিওটার মাধ্যমে যে টপিকগুলো আমি দেখালাম, এই টপিকগুলো অবশ্যই খাতায় লিখে তুমি এইভাবে করে প্রিপারেশন নিবা, ইনশাল্লাহ তোমার চান্স হবে। এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং এই টপিকগুলো যদি তুমি 100% পড়ো তাহলে তুমি অবশ্যই চান্স পাবা, ঠিক আছে। সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যারা পড়াশোনা করছো বা ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে একটা কথাই বলার, সেটা হচ্ছে তোমরা প্রথমে একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করো, সেই প্রশ্ন ব্যাংকটা বারবার পড়ো। এইটা তুমি হচ্ছে 2 থেকে 3 বার একদম এক্সপেকটেশন সহ পড়বা। তুমি যেই প্রশ্ন ব্যাংকটাই পড়ো না কেন সেই প্রশ্ন ব্যাংকটা ফুলফিল কভার করবা, ঠিক আছে। তাহলে হবে কি, তোমার ওই প্রশ্ন ব্যাংক সম্পর্কে একটা ধারণা আসবে, কারণ তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ওই বিশ্ববিদ্যালয়ে কি টাইপের প্রশ্নগুলো আসে এটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিওতে ইংলিশের টপিকগুলো ছিল, ইংলিশ টপিকের মাধ্যমে তোমাদেরকে টপিকগুলো দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ইংলিশ নিয়ে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।